সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ জি.কে. গইস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৯ জনকে খালাস দিয়েছে আদালত। একই মামলায় হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই মামলার রায় ঘোষণা করেন। তারেক আহমদ সানির তোলা ছবিতে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। ২০০৪ সাল সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক সমাবেশে বোমা হামলার ঘটনায় একজন যুবলীগ কর্মী নিহত হন, আহত হন কয়েকজন। এ ঘটনায় সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জি.কে. গৌস সহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে চলা এ মামলার রায় ঘোষণার সময় বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হন আসামিরা। রায়ে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি.কে. গৌস সহ 9 জন আসামিকে খালাস দেওয়া হয়। তবে যুবলীগ কর্মী হত্যা সংক্রান্ত অভিযোগে হাফিজ নাইম নামে একজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এই জাজমেন্টের আলোকে স্ব এজেন্সির প্রাতিষ্ঠানিক কর্তা ব্যক্তিরা যারা আছেন, ভবিষ্যৎ কার্যক্রমের জন্য, ভবিষ্যৎ তদন্তের জন্য, ভবিষ্যৎ বিধি মোতাবেক তদন্ত পরিচালনার জন্য এটা একটা মাইলফলক হিসেবে এই নির্দেশনাগুলো কাজ করবে। রায় ঘোষণার পর খালাসপ্রাপ্ত নেতারা এটিকে ন্যায় বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেন। আমাদেরকে অন্যায়ভাবে এই মামলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে। আমরা কারাবরণ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলা দায়ের করা হয়। তখনকার তদন্তকালীন কর্মকর্তা কাহারাকন্দ এবং আরও অন্যান্য যারা টিমে ছিলেন তারা আমাকে বলেছিলেন, আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10 ট্রাক মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার রায় দেশের রাজনৈতিক ও বিচারিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট। লালমনিরহাট এবং নীলফামারীতে তিস্তার পানি কমতে শুরু করেছে। গত দুদিনে ভারী বৃষ্টি না হওয়ায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আপাতত বন্যার শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নীলফামারীতে বুধবার সকাল থেকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে কয়েক দফায় পানি কমে বিকেল 4টা থেকে পানি বইছে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে। এই মুহূর্তে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তবে স্বস্তি ফেরেনি তিস্তাপাড়ের মানুষের। বাসিন্দারা জানান, বছরের পর বছর পলি জমে নাভ্য হারিয়েছে তিস্তা। এতে বর্ষা মৌসুমে উজানের সামান্য ঢলেই পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। কালকে সন্ধ্যার দিকে পানি বাড়ছিল, এখন বর্তমান কমছে, বাড়ি ঘরে পানি ওঠে নাই। এমন পরিস্থিতি আমাদের হয় যে সারা দিন ভয়ঙ্কর হয়ে থাকি। আমাদের অবস্থা খুবই খারাপ। একটু পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না। পলি এই যে 10 বছর থেকে পলি পড়তে নদী হয়ে গেছে উঁচু। এখন আমাদের যে বাড়ি বসত ভিটার সমান হয়ে গেছে নদী। পাওবো ডালিয়া ডিভিশনের নির্বাহী কর্মকর্তা জানান, পানি বাড়ায় 2-1টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও দ্রুত তা রোধ করা হয়েছে। বেশ কয়েকটি জায়গা ঝুঁকিপূর্ণ, যেখানে ঘরবাড়ি ছিল সেটা ক্ষতিগ্রস্ত মতো অবস্থা হচ্ছিল, কিন্তু পরক্ষণেই আমরা জিও ব্যাগ, জিও টিউব এগুলি মজুদ থাকা এবং কাজ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় এবং বাস্তবায়ন করার কারণে কিন্তু এইগুলি বর্তমানে এখন কোনো ভাঙন নাই।
এই অবস্থা থেকে বাঁচতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলেও দ্রুত নদী খননের দাবি জানান তিস্তাপাড়ের মানুষ। এদিকে লালমনিরহাটেও তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কমে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে লোকালয়ের পানি এখনো নামেনি, তৈরি হয়েছে জলাবদ্ধতা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, লক্ষ্মীপুরে মা মেয়ে সহ 5 জন নিহত হয়েছে। এই বিষয়ে আরো তথ্য জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, আপনি তো আছেন সেখানে, একটু জানাবেন যে হত্যার তথ্য পাওয়া গিয়েছে কিনা, কোনো যে কি কারণে এই হত্যাকাণ্ড, এবং নিহত শাহিনুরের ছেলের কাছ থেকে কোনো তথ্য পেয়েছে কিনা পুলিশ, জানাবেন। তৃষা, অর্থাৎ গতকাল এই যে রাত থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ঘটনায় মামলা হয়নি এবং এই নিহতের স্বজনদেরকে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে এবং তারা এখনো পর্যন্ত যারা আসার কথা এখনো আমি এই মুহূর্তে সেই সদর হাসপাতালে আছি, যে জায়গায় মৃতদেহ মর্গে রাখা হয়েছে, সেই জায়গায় এখনো পর্যন্ত তাদের স্বজনদের এখন উপস্থিতি আমি দেখতে পাইনি। তবে বেলা বাড়ার সাথে সাথে আরো কিছুক্ষণ পরে স্বজনরা হয়তো এখানে এসে হয়তো ভিড় করবেন এবং তখন স্বজনদের সাথে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে। তবে আমি সার্বিক বিষয় নিয়ে জানিয়ে রাখি, এখানে স্বজন পক্ষ থেকে। মনির, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকবেন, আবারও নিশ্চয়ই আমরা আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করব। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আতোয়ার মনির। দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর দিন কাটছে ফরিদপুর পৌরসভার গোয়ালচামট ও আশপাশের এলাকার 5 শতাধিক পরিবারের। একই সাথে বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ থাকছে এলাকার সব 3 ফসলি জমি। এলাকাবাসীর দাবি, বাইপাসের টেক্সটাইল কলেজ এলাকার একটি সেতুর মুখ আটকে দেয় কয়েক বছর ধরে তারা এই দুর্ভোগে আছেন। মনিরুল ইসলাম টিটুর তথ্য, ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে ফরিদপুর পৌরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের নিচু এলাকার পানি সরত শহরের বাইপাসের টেক্সটাইল কলেজ এলাকার সেতুর নিচ দিয়ে। কিন্তু কয়েক বছর ধরে সেতুটির মুখ বন্ধ করে ব্যক্তি মালিকানায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী বলছেন, পানি নিষ্কাশন না হওয়ায় গোয়ালচামট ও আশপাশের এলাকার 2টি মাঠের বিপুল পরিমাণ জমিতে ফসল আবাদ ব্যাহত হচ্ছে। বছরের 8 থেকে 9 মাস জলাবদ্ধতা থাকায় 3 ফসলি জমি 1 ফসলিতে পরিণত হয়েছে। জলাবদ্ধতার কারণে আমাদের বাসায় পানি, চুলের ভিতরে পানি, খাওয়ার মতো অবস্থান নাই। কৃষকদের শুধু ফসলের মাটি না, কৃষকদের বাড়িতে আঙ্গিনায় পানি গিয়েছে, তাদের পরিবার আর সর্বশান্ত হয়েছে এবং তাদের শিশুদের স্কুলে পাঠাতে পারছে না। এলাকাবাসীর দাবি, ওই এলাকার 5 শতাধিক পরিবারের বাড়িঘর পানিতে থাকায় দুর্বিষহ জীবনযাপন করছেন তারা। পশু পাখি পালন ও চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শত শত একর জমিতে জলাবদ্ধতার শিকার এই এলাকাটা জলাবদ্ধতার শিকারের কারণে কোনো ফসল হচ্ছে না। পানি যদি আমরা কেউ বাড়িতে পারি না, আমাকে গরু ছাগল হাঁস মুরগি সব নষ্ট হয়ে যায়, ফসল তো এই নাই জায়গায়। 6টা ছাগল, 2টা গরু, 2টা নাতি নাতকুন নিয়ে আমাকে বিটারা বাড়িতে পারে না, অনেক কষ্ট হয়। বাড়িতে বাইরে যাইতেছে না, এই দেখেন যে কি পানি, পানিতে পাড়া দিলে পাও ফুলকে। দুর্ভোগের সমাধান চাইতে বুধবার মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পরে বিক্ষোভ নিয়ে সদর উপজেলা পরিষদে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। এ সময় সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দিয়েছি, উনি সরেজমিনে দেখবেন, আবেদনকারীরা আছেন তারা ওনার কাছে যাচ্ছেন। এটার সাথে সরকারি যে সংস্থা দায়িত্বরত আছে তাদের সাথে আমরা কথা বলে কোঅর্ডিনেট করে কিভাবে এটার সমস্যাটা কিছুটা হলেও রাঘব করা যায় দ্রুত, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। খুব শীঘ্রই খালের মুখ খুলে দিয়ে এবং খালটি খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা সিথি, ৭১। দর্শক, ফরিদপুরের জলাবদ্ধতার বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, কত মানুষ জলাবদ্ধতার কারণে দুর্ভোগে আছেন এবং জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, স্থানীয়রা এই বিষয়ে কি বলছেন?
তিশা, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকায়। আমি যদি সরাসরি আপনাকে একটু পেছনের দৃশ্যগুলো দেখাই, যে এখানে কিন্তু সড়কের উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। এই বৃষ্টি হয়েছে মাত্র একদিন, তাতেই কিন্তু এখানকার পরিস্থিতি এমন, এবং প্রায় 500 বা তারও অধিক বাড়ির ভেতরেও কিন্তু পানি উঠে গেছে। আর পানি উঠে যাওয়ায় এখানকার মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যাঘাত ঘটছে। তাদের চুলার মধ্যে পানি, ঘরের মধ্যে পানি, সব জায়গায় পানি, যে কারণে অনেকে কিন্তু নিজের বাড়ি ছেড়ে এখন ভাড়াও থাকছে বিভিন্ন এলাকায় গিয়ে। তারা যেটি বলছেন যে চুলার মধ্যে পানি থাকায় তাদের রান্না বান্নার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এখানে অনেকে এসছেন, আমি একটু কথা বলতে চাই যে এই পানি কতদিন ধরে আপনাদের এই বাড়ি ঘরের মধ্যে প্রবেশ করেছে? 7-8 বছর ধরে পানি এই অবস্থা। আমাদের বাড়ির যে পরিস্থিতি, মনে করেন যে নোংরা পানি, গন্ধর চোটে আমরা থাকতে পারি না। ঘরের ভিতরে সাপ পোপা সব উঠে আসে, মনে করেন সুবের পানি, সুবের আসলে মনে করেন গতের উপর দিয়ে সাপ উঠে আসে। কি অবস্থা যে বাইরে বাইরে বেরিয়ে। 7-8 বছর ধরে, অর্থাৎ এই পাশের যে মহাসড়কের পাশে একটি কালভার্ট রয়েছে, সেই কালভার্ট এবং ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কি এই অবস্থা? জি, ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারে না, সঠিক সময় স্কুলে পৌঁছাতে পারে না। বৃষ্টির পানিতে অনেক পানি হয়, মনে করেন বাচ্চারা ভিজে যায়, কিভাবে যাবে স্কুলে? বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও বলছিলেন যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিও ছড়াচ্ছে। জি, হাতে পায়ে যে ফোসকা পড়ে গেছে, পচরা, এগুলা হচ্ছে। ছেলে মেয়েরা আমরা চুলায় রান্না করতে পারতেছি না, পানি সবখানি পানি। আর প্রায় 8 বছর ধরে আমরা এই জলবদ্ধতায় আবদ্ধ রয়েছি, কিন্তু এগুলো আমাদের কোনোটাই আওতায় পড়ে না। 7 এবং 8 নং ওয়ার্ডের সবাই আমরা একইভাবে মানে জলবদ্ধতা আটকা পড়ছি। আমরা চাই সরকারের কাছে আমাদের এই কালভার্টটার মুখ যেন খুলে দেয়, ব্রিজ। আমি কথা শুনছিলাম এখানকার মানুষের, তারা যেটি বলছিলেন যে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। এছাড়া গত একদিন আগেও কিন্তু তারা মানববন্ধন করেছেন এবং ইওনো কাছে স্মারকলিপি প্রদান করেছেন। ইওনো যদিও সেই স্মারকলিপি পাওয়ার পরই তৎপর হয়েছে, তাৎক্ষণিক তিনি সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনা দিয়েছেন এখান থেকে পানি অপসারণের, এবং খুব শীঘ্রই সেই পানি অপসারণ করার পরে এই এলাকার মানুষ হয়তোবা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে, এমনটি তারা মনে করছেন। তিশা, টিটু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ফরিদপুর থেকে জলাবদ্ধতার বিষয়ে জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম টিটু। খুলনায় কাঁচা সবজির বাজার দর স্থিতিশীল রয়েছে। মুরগির দাম একই থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। খুলনার বাজারে আলু 30 টাকা, পটল 20 টাকা, কুমড়ো 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, বেগুন 40 টাকা, ঝিঙে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগের দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, রসুন ও আদা। স্থিতিশীল রয়েছে মুরগির দামও, তবে স্বস্তি নেই মাছের বাজারে। আকার ভেদে ভেটকি 800 থেকে 1200 টাকা, রুই 400 থেকে 600 টাকা, কই 500 থেকে 700 টাকা, বাগদা 1000 থেকে 1200 টাকা, গলদা 1200 টাকা থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুলনায় কাঁচা সবজির বাজার দর স্থিতিশীল রয়েছে। মুরগির দাম একই থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, সেখানে বাজার দর কেমন দেখছেন আজ? মাছের দাম বেড়ে যাওয়ার বিষয়ে বিক্রেতারা কি বলছেন? হ্যালো। তিশা, খুলনার যে বাজার, এই বাজারের কাঁচা বাজারের দাম স্বস্তিতে প্রকাশ করেছেন এবং ক্রেতা এবং বিক্রেতারা বলছেন বিগত দিনে যেমন বাজার ছিল, যেমন একটা কাঁচা মরিচের কেজি 100-150 টাকা কেজি, এখন সেটা 60 থেকে 80 টাকায় দাঁড়িয়েছে এবং আলুর কেজি যেমন ছিল, পেঁয়াজের কেজি যেমন ছিল, সেটা স্বস্তি প্রকাশ করেছে ক্রেতা এবং বিক্রেতারা। আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খুলনা নগরের একটা ভালো ব্যস্ততম বাজার, সেটা হচ্ছে মিস্ত্রিপাড়া বাজার। আমি আসলে
সরাসরি চলে যাব যে খুলনার যে বাজারে ক্রেতা বিক্রেতারা যে স্বস্তি জানিয়েছে কাঁচা বাজারে, সে কাঁচা বাজারের একজন বিক্রেতার সাথে আমরা কথা বলবো। আসলে উনি কেমন দামে বিক্রি করেন এবং বর্তমানে বাজার দর কেমন, আমরা তার সাথে একটু যুক্ত হবো, তার কাছ থেকে শুনবো কত। আসসালামু আলাইকুম, আমি মিস্ত্রিপাড়া বাজারের একজন দোকানদার ব্যবসায়ী। আমরা তরি তরকারি খুব স্বল্প মূল্যে বিক্রি করতেছি। যেমন কাঁকরোল বেচতেছি 40 থেকে 50 টাকা, ভেন্ডি 40 থেকে 30 টাকা, উস্তে 40 টাকা, পটল 20 টাকা, আর এই নতুন তরকারি ওল আছে 60 টাকা কেজি, বরবটি 40 টাকা কেজি, কুমড়ো আছে 40 টাকা, লাল শাক আছে 30 টাকা, ডাঁটা 20 টাকা, পুঁই শাক 20 টাকা। জি, আপনারা শুনছিলেন দর্শক যে বর্তমান খুলনার বাজারের দাম কেমন। তবে এই জিনিসই বিগত দিনে অনেক দামে পেত এবং ক্রেতারা কিনতে পারতো না। যারা দিন আনে দিন খায় তাদের কিনতে খুব সমস্যা হয়ে যেত। এবং আপনি মাছের দামের কথা বলেছেন তিশাত, মাছের দাম আসলে একটু চড়াও রয়েছে। তবে আজকে যেটা শুনলাম সেটা যে মাছের দাম আজকে একটু দাম কম রয়েছে। এবং ট্যাংরা মাছ, এখানে এই যে একটা বড় ট্যাংরা দেখতে পাচ্ছেন, ট্যাংরা মাছ হচ্ছে 500 টাকা কেজি উনি বলেছেন। এবং যে পাঙ্গাস মাছ 200 টাকা কেজি। এবং আরও মাছ এখানে উঠছে এবং তারা বলছেন যে স্বস্তিতে মোটামুটি দাম মাছ ঠিক আছে আজকের বাজারে, কিন্তু এই মাছের বাজার তো আসলে বাড়ে কমে এবং কিছুদিন পূর্বেই এই মাছের দাম আরও বেশি চড়াও ছিল এবং গতকালকে পর্যন্ত ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন মুরগির দাম একটু স্বস্তিতে আছে। মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকার মধ্যে ব্রয়লার মুরগি, এবং হচ্ছে যেটা আরও যে দেশি মুরগি রয়েছে এবং সেই দেশি মুরগির দাম 350 থেকে 400 টাকা পর্যন্ত রয়েছে। এবং যে লেয়ার হচ্ছে 350 থেকে 400 টাকার ভিতরে এই মুরগি বিক্রি হচ্ছে খুলনার বাজারে। এবং মাংসের এছাড়া অন্যান্য মাংস যেমন গরুর মাংস এবং খাসির মাংস, গরুর মাংস 750 থেকে 760 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং যে খাসির মাংস সেটা 1200 থেকে 1300 টাকায় বিক্রি হচ্ছে খুলনার বাজারে। তো তিশাই এই ছিল খুলনার বাজারের কাঁচা বাজার এবং মাংস এবং মাছের শেষ তথ্য আমার কাছে। রাজু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আজ ছুটির দিনে খুলনায় বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজু হাওলাদার। চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা রাসায়নিক ভর্তি কন্টেইনারগুলো নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে। কর্তৃপক্ষ যেটি বলছে, আমদানিকারকদের অনাগ্রহ, আইনি জটিলতা এবং নিলাম অযোগ্য হওয়ায় বিপজ্জনক এসব কন্টেইনার সরানো যাচ্ছে না। এতে বন্দরে অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের আশঙ্কা বাড়ছে বন্দর কর্মকর্তাদের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য, ছবিতে প্রতিবেদন। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের এনসিটির 4 নম্বর বার্থের রাবার গ্যান্ট্রি ক্রেনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন আধা ঘন্টায় নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে যায় ফ্রিজ ভর্তি কন্টেইনার, যেগুলো 1 বছর আগে আমদানি করা হলেও ডেলিভারি না নেয়ায় নিলামের জন্য রাখা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন শেড এবং ইয়ার্ডে পড়ে থাকা কেমিক্যাল বিপজ্জনক পণ্য বোঝাই কন্টেইনার আতঙ্কের বড় কারণ। কেমিক্যাল আইটেমগুলো অনেক সময় কন্টেইনার পূর্ণ হয়ে যায়, অনেক ক্ষেত্রে লিকেজে, অনেক সময় এটার যে সাবস্টেন্সগুলো রয়েছে সাবস্টেন্সগুলো হয়তো বা তার যে ক্যারেক্টার যেটা থাকার কথা সেটা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়। এরই মধ্যে বন্দরের কেমিক্যাল ভর্তি বিপজ্জনক কন্টেইনার সরিয়ে নিতে কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টম কর্তৃপক্ষের কিছু গাফিলতি অবশ্যই এখানে আছে। তারা যদি দ্রুত ব্যবস্থা নিত, ধ্বংস করলে ধ্বংসের জায়গায় নিয়ে গিয়ে ধ্বংস করতো, তাহলে বন্দরের জন্য কোনো বিপদ হতো না। এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, উচ্চ আদালতে মামলা চলমান থাকা সহ নানা জটিলতায় বিপজ্জনক এসব কেমিক্যাল নিলামে বিক্রি করা যাচ্ছে না। তেমনি ধ্বংসের ক্ষেত্রেও রয়েছে বাধা। প্রথাগত প্রক্রিয়া অনুসরণ করে আসলে ডিজি গুডস এটা আসলে ধ্বংস করা যায় না। আইনি যেহেতু কিছু ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারই করার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ড আইআরডির মাধ্যমে আমরা ল মিনিস্ট্রিতে আমরা আসলে এটা পাঠিয়েছি। বর্তমানে বন্দরে নিলাম ও ধ্বংসযোগ্য কেমিক্যাল রয়েছে 122 প্যাকেজ। বিভিন্ন ইয়ার্ডেও ধ্বংসের অপেক্ষায় আছে 42টি কন্টেইনার। বনশ্রী হালদার, 71। দেশের টায়ার শিল্পে শুল্ক সুরক্ষার অপব্যবহার করে কিছু স্থানীয় উৎপাদক অস্বাভাবিক মুনাফা করছে বলে অভিযোগ তুলেছেন টায়ার আমদানিকারক ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার চট্টগ্রামে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে টায়ার আমদানিকারক ব্যবসায়ীরা বলেন, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে লাইট ট্রাক টায়ারের উপর 20% সম্পূরক শুল্ক এবং কৃষি টায়ারের উপর 15% ভ্যাট আরোপ করা হলে এর প্রভাব পড়বে পরিবহন খাত, কৃষক ও সাধারণ ভোক্তাদের উপর। তারা আরও বলেন, দেশের টায়ার শিল্প এখনও আমদানিকার নির্ভর কাঁচামালের উপর নির্ভরশীল। তাই প্রস্তুতকৃত টায়ার আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের দাবি বাস্তবসম্মত নয়। এ সময় প্রস্তাবিত শুল্ক ও ভ্যাট প্রত্যাহার এবং বিষয়টি পর্যালোচনায় একটি স্বাধীন মূল্যায়ন কমিটি গঠনের দাবি জানান ব্যবসায়ীরা। সরকার প্রাণী সম্পদ খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করতে নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত প্রাণী বিতরণ সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করার পাশাপাশি নিরাপদ প্রাণীজ আমিষের চাহিদা পূরণে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে সেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, খামারিদের আয় বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে গবেষণা প্রতিষ্ঠান, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের খামারিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে নির্বাচিত খামারিদের মাঝে ছাগল ও মুরগি বিতরণ করা হয়। এই সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা যায়, তাদেরকে কিভাবে আত্মনির্ভরশীল করা যায়, সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই কিছু খামারিদেরকে আমরা ছাগল এবং ভেড়া, মুরগি আমরা বিতরণ করেছি। নরসিংদীর কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ফ্যাক্টরি ভিজিট ও মতবিনিময় সভা। বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রথম সারির ডিস্ট্রিবিউটরদের নিয়ে এই মতবিনিময় সভা হয়। এ সময় ডিস্ট্রিবিউটরদের সামনে কনফিডেন্স সিমেন্টের উন্নত উৎপাদন প্রক্রিয়া, আন্তর্জাতিক মানসম্পন্ন গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অত্যাধুনিক VRM প্রযুক্তির সার্বিক কার্যক্রম প্রদর্শন করা হয়। একই সাথে উৎপাদনের প্রতিটি ধাপে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেয়া বিভিন্ন যুগোপযোগী উদ্যোগও তুলে ধরা হয়। পাট ব্যবসা বাণিজ্যের জন্য জামালপুরের সরিষাবাড়িকে বলা হতো প্রাচ্যের দ্বিতীয় ডান্ডি। এখানকার 22টি পাটকেল কাজ করতেন 2 লাখেরও বেশি শ্রমিক, কিন্তু ধীরে ধীরে সব পাটকল বন্ধ হয়ে যায়। সবশেষ চালু থাকা আলহাজ জুট মিলও বন্ধ হয় 2018 সালে। এরপর থেকে মানবেতর দিন পার করছেন মিলের হাজারো শ্রমিক। সোনালী সুদিন ফেরাতে বন্ধ পাটকলগুলো চালুর দাবি জানিয়েছেন শ্রমিক ও এলাকার মানুষ। মমিনুল ইসলাম কিসমতের তথ্য, ছবিতে প্রতিবেদন। 1967 সালে জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মাইজবাড়ি দিয়ার কৃষ্ণাই এলাকায় প্রতিষ্ঠিত হয় আলহাজ জুট মিল, যেখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ ও কার্পেটের সুতা তৈরি হতো। আর এখানে কাজ করত অন্তত 4000 শ্রমিক। কিন্তু দিনের পর দিন লোকসান আর ঋণের বোঝা মাথায় নিয়ে 2018 সালে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুর্ভোগে মিলের শ্রমিকরা। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। নির্বাচন দেওয়ার পরে থেকে এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে আমাদের আলহাজ জুট মিল, মানে সকল নেতা কর্মীরা গিলে খেয়ে ফেলেছে একদম। সরিষাবাড়ি একসময় পাট শিল্পের জন্য বিখ্যাত ছিল, আজকে সেটা কথা যে অবলুপ্ত। মেলে অনেক শ্রমিকার আসছিল, আমরা এই করে নিয়ে গেছি, নিয়ে আসি, অনেক ইনকাম করে ভ্যান গাড়ি করে অনেক ইনকাম হয়েছে। মিলটি বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নন, স্থানীয় অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। আর দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হওয়া সহ চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। চুরি আমগরে পাহারা দেয়, আমরা চুর পাহারা দিতে পারি, চুরি আমগরে পাহারা দেয়। আমি যখন আসি আমরা দেখে যে কোন দিক দিয়ে আসলাম না আসলাম। এই পাটকলগুলো বন্ধ হওয়ার কারণে এই শ্রমিকেরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। অবৈধভাবে মিলটি বন্ধ করে যাওয়ার কারণে আমরা মানবতার জীবনযাপন পালন করছি। রাজনৈতিক সদিচ্ছা, সঠিক ব্যবস্থাপনা আর সরকারি নজরদারি থাকলে মিলটি আবারও চালু করা সম্ভব বলছেন মিলের কর্মকর্তারা। মিলের কোনো টাকা পয়সাও নাই, আমগুলো দিতে পারেন। আমরা 2022 সাল পর্যন্ত পাইছি, এরপরে আর কোনো আমরা টাকা পয়সা পাইনি। এখন মাগনাই ফ্রি। জুট মিলটা চালানোর জন্য
এখন ফান্ড লাগবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে একটা করছে যে এইসব জরুরি ছিল বন্ধ আছে, এরা আপনার ওই রিশিডিউল করতে পারে, একটা টাকা জমা দিয়ে, বাট তারা আমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছে। এদিকে জেলার কৃষি কর্মকর্তারা বলছেন জুট মিলগুলো চালু হলে এই অঞ্চলে আবাদ আরো বাড়বে, কৃষিতে উন্নতি হবে। এই জুট মিলটা যদি চালু করা হয় তাহলে যে পরিমাণ পাটের দরকার সেটাই জামালপুর জেলা থেকে সরবরাহ করা সম্ভব। যদি এটা চালু হয় আমাদের কৃষকরা তাদের পাটের আবাদ আরো বৃদ্ধি করতে পারবে। সোনালী আঁশ, রূপালী কাঠি দুই মিলে সম্ভাবনাময় শিল্প পাট। সরকারি সহযোগিতা পেলে প্রাচ্যের দ্বিতীয় ড্যান্ডি খ্যাত সরিষাবাড়ি আবারও শিল্প সমৃদ্ধ হবে আশা এলাকার মানুষের। মনিরা কাজেরি, ৭১। ৩০ বছর ধরে ঠাকুরগাঁয়ে পীরগঞ্জের সাতমাথার নারকেল গাছটি বহু মানুষের কাছে আজও বিস্ময়। একটি নারকেল গাছে কেন এরকম হয় সেই ব্যাখ্যা নেই উদ্ভিদ বিশেষজ্ঞদের কাছে। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে আসেন, তারা চান গাছটি বেঁচে থাকুক আরও বহু বছর। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন বহু মানুষ। গাছটি মাটি থেকে প্রায় 18 থেকে 20 ফুট উপরে উঠে মূল কাণ্ড থেকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এরপর সেই 2 শাখা থেকে 4টি এবং পরে আরো শাখা প্রশাখা থেকে মোট 7টি মাথা নিয়ে সব গাছ ছাড়িয়ে গেছে। বাবা মাও বলেছিল যে এই স্কুলে একটি সুন্দর, একটি আশ্চর্যজনক একটি গাছ রয়েছে। যখন আমি আসি তখন এখানে 3টি শাখা ছিল এবং পর্যায়ক্রমে যত সময় বেড়ে যাচ্ছে তখন এখানে শাখা আরো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দেখার পরে এতটা অবাক হয়েছিলাম যে বলে বোঝাইতে পারবো না। আর মজার বিষয় হচ্ছে যে এরকম একটা গাছ আবার আমি যে বিদ্যালয়ে পড়ি সেই বিদ্যালয়ে আছে। বিরল এই গাছটি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে ঠাকুরগাঁও দেখি না জীবনে প্রথম এটাই দেখেছি। অনেক মানুষ ইয়া করে নিয়ে যায় ছবি তুলে। এখনো ডাব এখানে হচ্ছে, ডাব এখান থেকে পারে, কিন্তু অযত্ন অবহেলার কারণে আজকে আপনারা হয়তো দেখছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান প্রায় 4 দশক আগে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী গাছটি রোপণ করেছিলেন। এরও 10 বছর পর গাছটি বিরল আকৃতি নিতে শুরু করে। গাছটি রক্ষণাবেক্ষণের জন্য কি করা যায় সেটি আমি নিয়ে ভাবছি এবং আশা করি আগামী দিনে এই গাছটিকে রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নারকেল গাছটির রক্ষণাবেক্ষণে দরকারি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্কুলের শিক্ষকরা। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।